এই কাঠগোলা প্যালেসে কিন্তু একেন বাবু সিরিজের সিজন 4 আর এক যে ছিল রাজারা, যদি আপনি দেখে থাকেন মুভি একটা আছে, সেটা শুটিংও কিন্তু এখানেই হয়েছে। দেখে এটা অনেকে বলে যে এটা নাকি সোনার সুড়ঙ্গ পথ যেটা জগৎ শেঠের বাড়ি অবধি যায়। সেই দুটি মাছ এতটাই রেসপেক্টেড ছিল যে তাদের মরে যাওয়ার পরেও এখানে ওরা সমাধিস্থ হয়েছে। হীরাবাই সে এখানেই এসে নাচ করতেন আর পার নাইট নাচ করার জন্য 5000 স্বর্ণ মুদ্রা নিতেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আমরা এখন আছি হচ্ছে নবাবদের শহর মুর্শিদাবাদে। আজকে ডেট হচ্ছে 22 ফেব্রুয়ারি। যদি আপনাদের হাতে 1 থেকে 2 দিন থাকে দেন আপনারা মুর্শিদাবাদে কি জায়গায় ঘুরতে পারেন, সেগুলোর টাইমিং কি আছে, কটায় খোলে কটায় বন্ধ হয় বা কিরকম টিকিট প্রাইসেস রয়েছে, সেই সম্পূর্ণ তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। তাই আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওটা দেন অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো। তাহলে কথা না বাড়ি শুরু করা যাক। তো আজকের একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। আমরা এইটার জন্য সকাল প্রায় 5:30 থেকে জেগে রয়েছি। এখানে খেজুরের রস পাওয়া যায়, একবার ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিকটা দেখিয়ে দাও। এটা লাস্ট আমি পুরুলিয়াতে খেয়েছিলাম, তাও 6 বছর আগে। তো ওই জন্য ভাবলাম এখানে পাওয়া যায়, তো ওই জন্য এই এক গ্লাস 10 টাকা করে নেয় এখানে। খুব সুন্দর। তো আমরা এখন রেডি হয়ে গেছি, প্রায় জাস্ট কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়বো। ব্রেকফাস্টটা ভেবেছি বাইরেই করবো। আজিমুন্নিসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের মেয়ে। এখানে আগে একটা মসজিদ ছিল, তবে ভাগীরথী নদীর স্রোতে সেটির ভগ্নাংশ মাত্র উপস্থিত এখন। আজিমুন্নিসা বেগম জনপ্রিয় ছিলেন কালেজা খাকি বেগম বা লিভার ইটিং বেগম বলে। কথায় আছে তিনি একবার অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, যার কারণে তখনকার ডাক্তার বলেছিলেন যে উনি যদি ছোট জ্যান্ত বাচ্চার লিভার খান তবে তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং এটাও শোনা যায় তিনি সত্যি সেই প্রস্তাব মানেন এবং তিনি সুস্থও হয়ে যান। তবে ক্রমাগত তা করার কারণে সেটা তার নেশা হয়ে দাঁড়ায়। মুর্শিদ কুলি খান সেটা যখন জানতে পারেন তখন আজিমুন্নিসা বেগমকে জ্যান্ত কবর দেন। তবে পুরোটাই কিন্তু গল্প, এর আজ অবধি কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এখানে ঘুরতে আপনাদের ওই ম্যাক্স 10 থেকে 15 মিনিট লাগবে, তবে হ্যাঁ, কোনো এন্ট্রি টিকিট কিন্তু এর নেই। আমাদের নেক্সট স্পট ছিল জাফরগঞ্জ সিমেট্রি। এই জাফরগঞ্জ সিমেট্রিতে মীর জাফর থেকে ওনার প্রেজেন্ট ডে যত ডিসেন্ডেন্টস বা ওনাদের ফ্যামিলি মেম্বার সবার সমাধি এখানেই আছে। আর তাছাড়া মীর জাফরেরও সমাধি এখানেই আছে। আর এখানে কিছু কিছু সমাধি আছে যেগুলো আপনারা দেখবেন কভার্ড আছে, বুঝে যাবেন যে এই সমাধিগুলো কিন্তু মহিলাদের, যেহেতু তখনকার সময় মহিলাদেরকে খোলা জায়গায় কবর দিত না, সেই জন্য ওদেরকে একটা কভার্ড এরিয়াতে রাখা হয়েছে। তো আপনারা চাইলে গাইড নিতে পারেন, কেন এমনি যদি আপনারা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোন সমাধিটা কার। মীর জাফরের বাড়ির নামকরণ হয় নামাক হারাম দেউরি, কারণ শোনা গেছে সেখানে তিনি বিশ্বাসঘাতকতা করে সিরাজকে এনে নিহত করেন। এটাও শোনা যায় যখন সিরাজ ভাগীরথী নদীতে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করেন, মীর জাফরের সৈন্যরা সিরাজকে বন্দি করে এই নামাক হারাম দেউরিতেই নিয়ে এসে হত্যা করে। আপনি চাইলে শুধু নামাক হারাম দেউরির গেটের ভেতরেই কিন্তু প্রবেশ করতে পারবেন, তবে তার ভেতরে যে বাড়ি বা মসজিদ রয়েছে সেখানে প্রবেশ নিষিদ্ধ। এই জায়গাটা ঘুরতে ম্যাক্স 5 থেকে 10 মিনিট লাগবে। সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, খেলাম আমরা হচ্ছে ব্রেড টোস্ট, সেটার কস্ট ছিল 25 টাকা করে। এবার আমরা যাব হচ্ছে নসিপুর আখড়া, সামনেই রয়েছে। এইটা হচ্ছে নসিপুর আখড়ার এন্ট্রান্সটা। ঘোড়াটা হচ্ছে নবাবের প্রতীক চিহ্ন, সিংহটা ইংরেজের প্রতীক। ইংরেজকে এই জন্য হিংসাত্মক প্রাণী বলে। 1757 23শে জুন অমাবস্যা রাত্রির বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজদৌলকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে সিরাজদৌলকে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেড়ে রাত্রিরে ঘোরাচ্ছে। যা মাংস টাংস ছিল শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল। হাড়ের মধ্যে যা মাংসটুকুন লেগেছিল সেইটুকুন গঙ্গার পাড়ে খোঁজবাগে নবাব শাহ ঘষিটে কবর হয়। নবাব শাহ রক্ত যখন চারিদিকেই ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ। নবাব শাহদৌলার মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনা অন্যায় হত্যা করলো, আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাস্ট পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদের কালা জ্বরে মারা যান। ঘষিটি বেগম জলডুবে মারা যান। জগৎসের দেবী ঘোড়া গাইতে পিষে মারা যান। তাহলে সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এখানে নবাব রাজা বসে গল্প সল্ল করতেন।
16 টাকা দিয়ে তৈরি হয়েছিল। হ্যাঁ, যে ঝালর পাখা দেখছেন 2 পয়সার দাম, যে পাখাটা দিয়ে তার নাম আলাউদ্দিন শেখ, 1 মাসে 3 টাকা বেতন পাখাটা। যখন আমরা জগন্নাথকে হাওয়া করি আষাঢ় মাসের রথে, এটাকে সোনার জরির পাখা বলে, খুললে বড় হবে, 2 দিক দিয়ে হাওয়া করে। এই জিনিস কোথাও দেখতে পাবেন না। ময়ূরের পাখার পর সোনার জড়ি আছে। এটা সিরাজুল্লাহ অস্ত্র 3.5 কেজি। এই অস্ত্র দিয়ে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছেন। সোনার টাকা দেখুন, ভিক্টোরিয়া রানীর সোনার টাকা, নবাবের টাকা সব আরবিতে লেখা আছে। এই তালা বাজারে বিক্রি হয় না। এটা কাঁকড়া ভিসা তালা, চাবি তালা, এটা উঁট তালা, বোম তালা, ঘোড়া তালা, নবাবদের ভিসা সোনা। কোন কোন দেশে গেছে ইংলিশে লেখা আছে সোনার ভিসা। 400 বছর জগন্নাথের ভোগ রান্না হতো, এখন যেটা জগন্নাথের ভোগ রান্না হয় সেটা ভিতরে আছে। সিরাজের মায়ের এক্কা গাড়ি, একটি রথে 3টে ধর্ম, ওপরটা মুসলিম ধর্ম দেখুন, মাঝখানটা নিতাই গৌড় হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। সোনা আছে 500 গ্রাম, রাজস্থানের সোনা, হাতির মাথা থেকে চূড়া অবধি, বাদবাকির উপর। আমরা রয়েছে এখন নসিপুর আখড়ার ভেতরেই, আর ভেতরেই একটা খুব সুন্দর মন্দির। এই যে ঝাড়বাতিগুলো এখানে রয়েছে, এই ঝাড়বাতিগুলো কিন্তু কাঁচগুলো সবই বেলজিয়াম কাঁচের তৈরি। আপনি যদি স্ট্রাকচারটা ওদিকে দেখেন, মুসলিমদের যেমন মসজিদের স্ট্রাকচার হয় আর্চের মতো, সেই রকম স্ট্রাকচার, কিন্তু ভেতরে কিন্তু ভগবান, মানে আমাদের হিন্দু ধর্মের কিন্তু ভগবান রয়েছে ভেতরে। আমরা চলে এসেছি এখন আমাদের নেক্সট স্পট নসিপুর রাজবাড়িতে। এখানে ঢুকেই কিন্তু সবার আগে আপনার রাইট সাইডে টিকিট কাউন্টার পাবেন। টিকিট প্রাইস হচ্ছে 20 রুপিস পার হেড। এই জায়গাটা বানিয়েছে হচ্ছে দেবী সিং। দেবী সিং হচ্ছে খুবই একটা ইনফেমাস মানুষ ছিল তখনকার টাইমে, আর ট্যাক্স কালেক্টর ছিল। তো তিনি ব্রিটিশার্সের কাছে খুব ফেভারিট ছিল, স্বাভাবিক কারণে, কেন উনি খুবই অত্যাচার করে করে, যারা ধরো ট্যাক্স দিতে পারতো না, গরিব দরিদ্র মানুষরা, তাদের থেকে খুব বাজেভাবে, খুব টর্চার করে করে ওদের থেকে ট্যাক্স কালেক্ট করতেন। আর এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা মহল রয়েছে, এইটা হচ্ছে তখনকার নাটমহল। এই জায়গাটা আমি একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এখনো অবধি ঝুলন পালন হয় এভরি ইয়ার, তখনও হতো এখনো হয়। তো এখানে যদি আপনারা দেখবেন, এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে রাধাকৃষ্ণর। তো এখানে আপনি যদি এই জিনিসগুলো দেখবেন, জাফরিগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর। আর মানে আমি সত্যি দেখেও মনে হয় যে কত ট্যালেন্টেড ছিল তখনকার আর্টিসানসরা, যে এত সুন্দর নিখুঁত কাজ করেছিল তখনকার টাইমে। আর এরকম ধরনের আপনারা যদি আর্কিটেকচার, এই ধরনের স্টাইল অফ আর্কিটেকচার কিন্তু আপনারা রাজস্থানেও দেখতে পারবেন বা দিল্লিতেও দেখতে পারবেন। এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই দড়িটা, এইটাতে কিন্তু আগে যারা ধরো ট্যাক্স দিতে পারতো না, তাদের সবাইকে এখানে এরকম ফাঁসি দিয়ে দেওয়া হতো। এখানে একটা কুয়ো ছিল নিচে, সেইখানে ফাঁসি দেওয়ার পর ফেলা হতো আর কি। আর এখন ক্লোজ করে এটা সিমেন্ট দিয়ে পুরো ঘিরে দিয়েছি, তাই এখন আর এগুলো দেখা যাবে না। এই যে সামনে যা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছিল হচ্ছে তখনকার সবচেয়ে ফেমাস বাইজি হীরাবাই। মানে অপূর্ব সুন্দরী ছিল, স্বাভাবিক বোঝাই যাচ্ছে। এইখানে বেশ অনেক ধরনের ডকুমেন্ট রয়েছে পুরোনো দিনের। এখানে আছে হচ্ছে স্টেট ব্যাংকের পুরোনো চেকবুক। এই যে এখানে একটা সোনার জরির শাড়ি, আর এই দিকে হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি। এখানে কিন্তু একটা অপূর্ব পিয়ানো রয়েছে। টাইটেল অফ রাজা অ্যাজ এ পার্সোনাল ডিস্টিংশন। তাহলে আমাদের নসিপুর রাজবাড়ি ঘোরা হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট স্পট। জায়গাটা খুব ভালো লাগলো, খুব অ্যান্টিক জিনিসপত্র রয়েছে ভেতরে। আমরা এখন আছি হচ্ছে কাঠগোলা বাগানে। কাঠগোলা প্যালেসও এখানেই রয়েছে। এই কাঠগোলা নামটা এসছে হচ্ছে কাঠ গোলাপ থেকে, আর বলা হতো যে এখানে নাকি আগে কাঠ গোলাপের চাষ হতো, যার ফলে কাঠগোলাপ প্যালেস, কিন্তু তারপরে সেটা বলতে বলতে চেঞ্জ হয়ে গেল কাঠগোলা বাগান। 19th সেঞ্চুরিতে এখানে কিন্তু ট্রেড আর বিজনেস খুব ফ্লারিশ করেছিল, যার ফলে এইখানে জৈন বা মারওয়াড়ি কমিউনিটিসরা রাজস্থান থেকে এখানে এসে সেটেল করে। তার মধ্যেই একজন ছিলেন হচ্ছে দুগ্গর ফ্যামিলি। কাঠগোলা প্যালেসটা কিন্তু এস্টাবলিশ করেছে লক্ষ্মীপত সিং দুগ্গর আর তার ভাই ধনপত সিং দুগ্গর। এইখানে দুই ভাইয়ের স্ট্যাচু রয়েছে, এখানে একটা, ওইদিকে একটা। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে, এটা কিন্তু নওবত খানা বলে। আগে যখন রাজারা ঢুকতো তখন উপর থেকে ফুল, তারপরে রোজ ওয়াটার, এগুলো সব মানে ফেলতো, মানে অ্যাজ আ ওয়েলকাম জানানোর জন্য। এই কাঠগোলা প্যালেসে একেন বাবু সিরিজের সিজন 4 আর এক যে ছিল রাজারা, যদি আপনি দেখে থাকেন মুভি একটা আছে, সেটা শুটিংও কিন্তু এখানেই হয়েছে।
এই সোজা এখান থেকে আসার পরেই কিন্তু আপনাদের লেফট সাইডে পড়বে স্টেপ ফেল টাইপের, এটাকে বাউরি বলে। তো এইখানে আসলে দেখে এটা অনেকে বলে যে এটা নাকি সোনার সুড়ঙ্গ পথ যেটা জগৎ শেঠের বাড়ি অবধি যায়। আবার অনেকে বলে যে এখানে নাকি আগে রানীরা চান করতো। এখানেও কিন্তু খুব সুন্দর বেশ রাজস্থানী স্টাইলের একটা আর্কিটেকচার দেখতে পাওয়া যাচ্ছে, যেখান দিয়ে আমরা ঢুকলাম ওইদিকে। আর ঠিক ওটার অপোজিট সাইডে আছে হলো একটা গভীর কুয়ো, যে ঢুকেই আমরা প্রথমে লেফট সাইড গেছিলাম, তার ঠিক অপোজিটে রাইট সাইডে একটা ছোট্ট জু আছে। আপাতত এখানে কয়েকটা পাখি আর কয়টা মাছ, এটা বাদে আর কিছু নেই। কিন্তু বলা হয় যে আগেকার টাইমে যখন রাজা ছিলেন তখন এখানে গন্ডার, হাতি আর আরো নানান রকম অ্যানিমেলস ছিল। তাছাড়া যদি আপনারা বাচ্চাদের নিয়ে আসেন এখানে যেতে পারেন, ওরা খুব এনজয় করবে। এই পুকুরে একটু রানীরা স্নান করতে, সেটা তো বললামই। তাছাড়া এখানে কিন্তু আগে অনেক বড় বড় দুটো মাছ ছিল, সেই মাছ দুটির নাম ছিল হলো হীরা আর মতি। আর সেই হীরার মতির নাকে লিটারালি ওরা একজন নাকে হীরের নাকছাবি আর একজন নাকে মতির নাকছাবি লাগানো ছিল। আর ইনফ্যাক্ট এটাই শুধু নয়, সেই দুটি মাছ এতটাই রেসপেক্টেড ছিল যে তাদের মরে যাওয়ার পরেও এখানে ওরা সমাধিস্থ হয়েছে। এই যে এখনো কিন্তু এখানে অনেক ধরনের মাছ রয়েছে। এই জায়গাটা তখনকার রান্নাঘর ছিল। হীরের মতির কথা যেটা বলেছিলাম, এখানে ওদেরকে সমাধিস্থ করা হয়েছে। আচ্ছা, আমরা বাড়িতে যে গণেশটা পুজো করে থাকি তা সেটা হচ্ছে সুর থাকে বাঁ দিকে, ঠিক আছে, গায়ে পইতে থাকে, সেটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। আর এইখানে যে আপনি গণেশটা দেখতে পাচ্ছেন এর সুর হচ্ছে ডান দিকে, আর গায়ে আপনার নাগ জড়ানো আছে, মানে সাপ জড়ানো, এটাকে বলা হয় নাগেশ্বর গণেশ। এখন যেখানে আছি আমরা সেটা হচ্ছে নাচঘর। এখানে আগে না এরকম সাইডে পুরো কভার করা ছিল, এমন ভাবে কভার ছিল যে ভেতরে যে আছে সে বাইরের দিকটা দেখতে পারবে, কিন্তু যে বাইরের দিকে আছে সে আবার ভেতরের দিকটা দেখতে পারবে না। এই জায়গাটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট একটা এরিয়া ছিল, যেখানে ফেমাস মানে বাইজি আপনারা শুনেইছেন হয়তো, লখনৌর হীরাবাই, সে এখানে এসে নাচ করতেন। আর পার নাইট নাচ করার জন্য 5000 স্বর্ণ মুদ্রা নিতেন। এখান থেকে এবার আমরা সোজা এদিক দিয়ে বেরিয়ে যাব। এখানে একটা মন্দির রয়েছে, ওই দিকেও একটা মন্দির রয়েছে। মেঝে ডিজাইনগুলো যদি আপনারা দেখবেন ভীষণই ডিফারেন্ট আর খুব ইন্ট্রিকেট ডিজাইনস। এটা হচ্ছে আগেকার দিনের জমিদার মহারাজাদের যা সিংহাসনটা, ইন্ডিয়ান স্টাইল। আচ্ছা, এই প্যালেসটা সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। যেই জিনিসগুলো উল্লেখযোগ্য, যেগুলো আমরা দেখলাম, যেটা বলে দিই আপনাদেরকে, বিভিন্ন রকমের খাট, ফ্রেঞ্চ খাট, এলিভেটেড খাট, বেলজিয়াম গ্লাসের নানান রকম কাঁচ, ঝাড়বাতি, তারপরে চেয়ার টেবিল যেখানে ডিসকাশনস হতো আগে, তারপরে কাবার্ড যেখানে সব জিনিসপত্র বা নানান রকম ডাইনিং সেট ইত্যাদি নানান রকম জিনিস রয়েছে। এই জগৎ শেঠের বাড়িটা ঢোকার জন্য এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা। যারা আপনারা জগৎ শেঠকে চেনেন না তাদের জন্য বলে দিই যে জগৎ শেঠ ছিল তখনকার ব্রিটিশার্সদের টাইমে সবচেয়ে ওয়েলদিয়েস্ট ব্যাংকার, ইভেন মার্চেন্ট। আর এই জগৎ শেঠই কিন্তু ব্রিটিশার্সদেরকে অনেক টাকা ফান্ড করতো, যেই টাকা দিয়ে আমাদের সাথেই যুদ্ধ করতো। এই জগৎ শেঠ কিন্তু ওনার অ্যাকচুয়াল নাম নয়, ওটা হচ্ছে একটা উপাধি। আর জগৎ শেঠও অনেক ছিল, তার মধ্যে যেই জগৎ শেঠ আমাদের এই সিরাজের বিরুদ্ধে চক্রান্ততে ছিল সে ছিল মেহতাব চাঁদ। তো এইটা হচ্ছে তার বাড়ি। আরেকটা জিনিস যে এটা কিন্তু ওনার জগৎ শেঠের অ্যাকচুয়াল বাড়ি নয়, অ্যাকচুয়াল বাড়ি ছিল হচ্ছে ভাগীরথীর ওইদিকে, আর সেটা অলরেডি মানে জলে চলে গেছে, তো ওটা আর এখনো এক্সিস্টই করে না। আমার পেছনে আছে হচ্ছে একটা গুপ্ত সুড়ঙ্গ, আর এই গুপ্ত সুড়ঙ্গ দিয়েই বলা হতো যে এখান থেকে যায় যেটা, সেটাই ওই কাঠগোলা বাগানে যে স্টেপ ফেল টাইপের ছিল সেটার সাথে নাকি কানেক্ট হয়। এবার সেটা কতটা সত্যি সেটা আমরা জানি না, সবই এগুলো বলার কথা। এখানেও সেম জিনিস, এখানেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভেতরে একেবারেই অ্যালাউড নয়, আমরা বাইরে তুলছি। আর ভেতরে যা যা আছে একবার বলে দিই, ভালো রকম খাট রয়েছে, নানান রকম ড্রেসেস রয়েছে, মুসলিম শাড়ি রয়েছে, আর সোনায় বাঁধানো কটা শাড়ি রয়েছে, তারপরে চেয়ার টেবিল সব রয়েছে এগুলো। এখন আমরা হাজারদুয়ারি প্যালেসে ঢুকছি। এখানে টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা করে। আপনারা যদি স্ক্যান করতে পারেন মানে 5 টাকা করে আপনি কম পাবেন, 20 টাকা। এই হাজারদুয়ারি প্যালেসে 1000টা দোয়ার আছে বলে এটার নাম হাজারদুয়ারি পড়েছে। এই 1000টা দরজার মধ্যে শুধু 100টাই আসল আর বাকি 900টা নকল। আমার পেছনেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারদুয়ারি
হালদিওয়ারির ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে যে লাইটটা রয়েছে, সামনেই ভাগীরথী নদীতে ধরুন কোনো নৌকা বা কোনো জাহাজ যদি থাকে তাদের দিক নির্ণয় করবার জন্য যথেষ্ট সাহায্য হতো। আর এই পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে ইমামবাড়া। আর এই ইমামবাড়া কিন্তু আমরা যে হোটেলে রয়েছি, হোটেল রাজলক্ষ্মী, তার একদম অপোজিটেই এই ইমামবাড়াটা অবস্থিত। তবে রাজলক্ষ্মী থেকে কিন্তু দেখার পরে আমি বুঝতে পারিনি যে ইমামবাড়াটা এতটা বড়। ইমামবাড়া কিন্তু বছরে শুধু 10 দিনই মাত্র খোলে। তাহলে আমাদের আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।